বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে সব জায়গায় একটা প্রচলিত প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। সব জায়গায় ব্যথা ওষুধ দেব কোথা। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির একটা বক্তব্য আজ আমি দেখছিলাম, দেখার পর আমার ঠিক একটা কথাই মনে পড়ছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু পাবনার কৃতি সন্তান, ছাত্রলীগের নেতা ছিলেন, যুবলীগের নেতা ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন, আইনজীবী ছিলেন। তার অতীতের রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো প্রকার সমালোচনা শুরু করার মতো দুঃসাহস আমার মধ্যে নাই, কারণ তিনি কোনো প্রকার সমালোচনা করবার মতো মানুষ ছিলেন না। তার অতীত ইতিহাস অনেক সমৃদ্ধশালী। শিক্ষা জীবন, ছাত্র রাজনীতির জীবন, যুব রাজনীতির জীবন, আওয়ামী লীগের রাজনীতির জীবন, সব কিছুতেই একটা সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে, যার ফলস্বরূপ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি মনোনীত করেন। কিন্তু তিনি কি প্রতিদান দিলেন? অনেকেই বলেছে, অনেক অ্যাক্টিভিস্ট বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে, মহামান্য রাষ্ট্রপতি তিনি ডিপ স্টেটের একজন প্রথম সারির এজেন্ট। অনেকেই বলার চেষ্টা করেছে সিআইএ এজেন্ট, অনেকেই বলার চেষ্টা করেছে আইএসআই এজেন্ট। কিন্তু আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি বঙ্গবন্ধু কন্যা কখনো হিরে চিনতে ভুল করেন না। যেমনটা সাকিব আল হাসান এবং মাশরাফির ক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করেছিল, সাকিব মাশরাফি তাদের কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, তারা কোনো প্রকার আদর্শে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য, ক্ষমতা ভোগ করবার জন্য আওয়ামী লীগের রাজনীতি করেছে, সংসদ সদস্য হয়েছে, মাশরাফি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হয়েছে। অনেকে বলেছে না, তখন কিন্তু আমরা ঠিকই প্রতিবাদ করেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো মানুষ চিনতে ভুল করেন না, তিনি রত্ন চিনতে ভুল করেন না, তিনি সাকিবকে মাশরাফিকে সংসদ সদস্য বানিয়ে কোনো প্রকার ভুল করেন নাই। আর কেউ বলুক বা না বলুক, আমি বিপ্লব হাসান ব্যক্তিগতভাবে বলেছি, আমি এইটার ঘোর প্রতিবাদ জানিয়েছি। আমি অনেক গালি খেয়েছি, বাট আমি কিন্তু প্রতিবাদ অব্যাহত রেখেছিলাম, এখন পর্যন্ত আছি। সম্প্রতি মাশরাফি ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু হয়েছিল, আমি কিন্তু মাশরাফি ভাইয়ের বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তাদেরকে খুব কঠিন ভাষায় জবাব দিয়েছি এবং আমি ব্যাখ্যাগুলো উপস্থাপন করে বলেছি এই বিষয়। সেখানে কিন্তু মাশরাফি ভাই উতরে গেছেন। 5 আগস্টের পর প্রায় 500-এর উপরে নেতাকর্মীকে জামিনের বন্দোবস্ত করে দিয়েছে মাশরাফি বিন মুর্তজা, এবং শুধুমাত্র জামিন দেয়নি, অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মীদেরকে চাকরির বন্দোবস্ত করে দিয়েছে মাশরাফি বিন মুর্তজা। এবং সাকিব আল হাসান তিনি দেশে আসতে পারছেন না, দেশের বাইরে থেকে তার যে দলীয় নেতাকর্মী সবার সাথে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন, সবাইকে সহযোগিতা করছেন। কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি কি করলেন? তিনি কি প্রতিদান দিলেন? তাকে তো এজেন্ট বানিয়ে দেওয়া হয়েছিল, আমরা তো প্রতিবাদ জানিয়েছি, কিন্তু তিনি বঙ্গবন্ধু কন্যার ভালোবাসার কি প্রতিদান দিলেন? অনেকেই বলতে পারেন আওয়ামী লীগের টপ টু বটম দেশ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, তাকে একা রেখে গেছে, তাকে কোনো কিছু বলা হয়নি। ওকে ফাইন, তার তো অনেক বয়স হয়েছে, এখন তো ক্ষমতার ভোগ বিলাসিতার কোনো কিছু নাই, তিনি তো জীবনের সবটুকু পেয়ে গেছেন, মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সরকারের, এরপর তো তার কোনো রাজনৈতিক অভিপ্রায় থাকার কোনো কথা নয়, আছে কি? এই বয়সে এসে তিনি কি তার ব্যক্তিত্বটুকু, তিনি কি তার আদর্শিক জায়গাটুকু ঠিক রাখতে পারতেন না? অবশ্যই পারতেন। প্রথমে সরকার গঠন করলেন, এরপর বললেন শেখ হাসিনার পদত্যাগপত্র নাই, এরপর তিনি আবার বললেন এই সরকার গঠন করার নেপথ্যের কারিগর তিনি, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে রেফারেন্স সেটাও তিনি নিয়েছেন, তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের টার্ম বাংলাদেশে সৃষ্টি করেছেন, মহামান্য সেনাপ্রধান, মহামান্য রাষ্ট্রপতি এবং একাধিক বিচারপতির সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তার মানে তিনি জুলাই সন্ত্রাসীদেরকে এবং এই অন্তর্বর্তীকালীন নামক যে সরকার, অবৈধ সরকার, এটাকে বৈধতা দিয়ে দিয়েছেন। পরবর্তীতে তিনি কি করলেন? বিএনপি যদি চায় আমি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে চাই, এরপর আজ তিনি যে বক্তব্য দিয়েছেন এটা দেখার পর আমার চক্ষু একদম চরক গাছ। সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। তিনি তার বক্তব্যের শেষে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তিনি কি এই স্লোগান দিতে পারেন? তিনি আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি। অনেকে বলতে পারেন তার প্রাণনাশের হুমকি আছে, তাকে মেরে ফেলা হতে পারে, আপনি পদত্যাগ করেন। যেদিন বাংলাদেশে 5 আগস্ট হয়েছে এরপরেই তো আপনাকে পদত্যাগ করা উচিত ছিল, আপনি পদত্যাগ করলেন না কেন? আপনাকে কি মেরে ফেলা হতো? আপনাকে তো উল্টো সরানোর জন্য চেষ্টা করা হয়েছে। সাংবিধানিক সংকট সৃষ্টি হবে দেশে, এটা তো শুধুমাত্র রক্ষা করার দায়িত্ব আপনার না, বাংলাদেশের মানুষের কি দায়িত্ব নাই? বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কি দায়িত্ব নাই? ওকে ফাইন, আপনি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চাননি, সেই ক্ষেত্রে আপনি পদত্যাগ করতে পারেন না, তাহলে এখন কেন করছেন না? যে দল আপনাকে মনোনীত করলো, যে দলের নেত্রী আপনাকে রাষ্ট্রপতি বানালো, আপনি সেই দলের সাথে বিট্রে করলেন কিনা আমি জানি না, আমি বলবো না আপনি গাদ্দারি করতেছেন, আমি জাস্ট বলবো আপনি আপনার নৈতিক জায়গা থেকে কি এই স্লোগান দিতে পারেন বাংলাদেশ জিন্দাবাদ? বাংলাদেশ জিন্দাবাদ কি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো স্লোগান? বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে কি মুক্তিযুদ্ধ হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতার পেছনে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের কোনো ভূমিকা আছে?
নাই। আপনি বাংলাদেশের জাতীয় স্লোগান সেটা দিতে পারতেন, জয় বাংলা। আপনি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবেন না, কিংবা বিএনপির পক্ষ থেকে আপনাকে নাম উচ্চারণ করতে দেওয়া হবে না, আমি সেটাও মেনে নিলাম। আপনি স্লোগান দিতেন জয় বাংলা, সেটা না দিয়ে আপনি স্লোগান দিলেন বাংলাদেশ জিন্দাবাদ। এই স্লোগান দেওয়ার পূর্বে আপনার পদত্যাগ করা উচিত ছিল। আপনাকে যদি অস্ত্রের মুখেও ফেলা হতো, আপনি আপনার জায়গা থেকে স্লোগান দিতে পারেন না। এইটা সম্পূর্ণরূপে আপনার নৈতিক অবস্থানের অধপতনের একটা উদাহরণ। আপনি যেভাবে ব্যাখ্যা করেন, কিংবা ওনার পক্ষ নিয়ে আপনারা যেভাবে ব্যাখ্যা করেন না কেন, এই স্লোগান তিনি দিতে পারেন না, তার জায়গা থেকে দেওয়া যায় না। সে কারণেই বললাম, সরকার পতন শুধুমাত্র ডিপ স্টেট, আইএসআই, সিআইএ, তুর্কি, হোয়াটএভার এদের মাধ্যমে হয়নি। প্রত্যেকটা স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের গত 10 বছরে প্রত্যেকটা স্থানে এমন কিছু লোকজনকে বসানো হয়েছিল যাদের কোনো আদর্শিক ভিত্তি ছিল না। একটা সময় ছিল, কিন্তু পরবর্তীতে তারা আদর্শচ্যুত হয়েছে। তারা কখনোই দল এবং দেশের স্বার্থের কথা চিন্তা করেনি, তারা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত সমৃদ্ধির কথা চিন্তা করেছে। যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে এরকম একটা গভীর খাদের কিনারার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং একটা সময় আওয়ামী লীগ বিশাল একটা গর্তে পড়ে গেছে, একটা খাদে পড়ে গেছে। এই খাদ থেকে আদৌ উত্তরণের পথ কি এখন পর্যন্ত আমরা জানি না। তবে একটা বিষয় জানি, মাঠের ভূমিকা ছাড়া, অর্থাৎ মাঠে অবস্থান নেওয়া ছাড়া কখনোই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব না। মহান রাষ্ট্রপতি অনেকে বলেন এস আলম গ্রুপের দালাল, এস আলম গ্রুপ তার নিয়োগদাতা। হতে পারে তিনি যা করছেন, যে ধরনের কর্মযজ্ঞ তিনি ঘটাচ্ছেন, শুধুমাত্র ক্ষমতার লোভে, দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকবার জন্য। মহান রাষ্ট্রপতি, আপনি আজ যে স্লোগান দিলেন, যে নজির স্থাপন করলেন, এটা ওদের ভবিষ্যতে কোনোদিনও ভালো কিছু বয়ে আনবে না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কখনোই আপনার থেকে এই ধরনের কর্মযজ্ঞ প্রত্যাশা করি নাই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।